হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 6-এর অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে ঠিক চিহ্ন দাও। 1. The sea is compared to a lazy cat, active man, hungry dog. The sea is compared. Compare মানে তুলনা করা। The sea is compared. সমুদ্রকে তুলনা করা হয়েছে টু এ লেজি ক্যাট মানে একটা অলস বিড়ালের সাথে, অ্যাক্টিভ ম্যান একটা সক্রিয় মানুষের সাথে, নাকি হাংরি ডগ একটা ক্ষুধার্ত কুকুরের সাথে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে হাংরি ডগ, ক্ষুধার্ত কুকুরের সাথে। 2. The sea rolls on the beach all day, all evening, only at night. The sea rolls মানে সমুদ্র গড়াগড়ি খায় অন দ্য বিচ সৈকতের ওপর, অল ডে সারাদিন, অল ইভিনিং পুরো সন্ধ্যা, নাকি অনলি অ্যাট নাইট শুধুমাত্র রাত্রিবেলা। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অল ডে। 3. The sea seen as a dog has greasy paws, sharp paws, নাকি স্মল paws. দ্য সি সমুদ্র, সিন অ্যাজ এ ডগ যাকে একটা কুকুর হিসেবে দেখা হয়, হ্যাজ গ্রিজি পজ মানে পিচ্ছিল পা আছে, পিচ্ছিল থাবা আছে, শার্প পজ মানে তীক্ষ্ণ থাবা আছে, নাকি স্মল পজ ছোট থাবা আছে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে গ্রিজি পজ, পিচ্ছিল থাবা আছে। 4. দ্য সি রিমেইনস কোয়াইট ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, মিডিল অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার। দ্য সি রিমেইনস কোয়াইট সমুদ্র শান্ত থাকে ইন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার মানে বছরের শুরুতে, মিডিল অফ দ্য ইয়ার বছরের মাঝখানে, নাকি এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে। আমরা পোয়েমে দেখেছি যে মে অথবা জুন মাসে সমুদ্র শান্ত থাকে, আর আমরা জানি মে জুন মাস বছরের মাঝখানে আসে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে মিডিল অফ দ্য ইয়ার। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। এ, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ড্যাশ। দ্য সি রোলস অন দ্য বিচ সমুদ্র সৈকতের ওপর গড়াগড়ি খায়, উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ তার ঠকঠক করা দাঁত এবং রুক্ষ চোয়াল নিয়ে। বি, অ্যাট নাইট হোয়েন দ্য উইন্ড রোডস দ্য সি ড্যাশ। অ্যাট নাইট রাত্রিবেলা, হোয়েন দ্য উইন্ড রোডস যখন বাতাস গর্জন করে, দ্য সি বাউন্ডস টু হিজ ফিট সমুদ্র তার পায়ের ওপর ভর দিয়ে লাফায়, অ্যান্ড স্নাপস এবং নাক টানে, অ্যান্ড স্নিপস এবং গন্ধ শোকে। সি, ইন মে অর জুন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন ড্যাশ। ইন মে অর জুন মে অথবা জুন মাসে, ইভেন মানে এমনকি, দ্য গ্রাসেস অন দ্য ডিউন বালিয়ারের ওপরের ঘাসেরা, প্লে নো মোর দেয়ার রিডি টিউন তাদের তীক্ষ্ণ সুর আর বাজায় না। ডি, অন কোয়াইট ডেজ দ্য সি লাইক এ ডগ লাইজ অন দ্য স্যান্ডি শোরস উইথ ড্যাশ। অন কোয়াইট ডেজ শান্ত দিনগুলিতে, দ্য সি লাইক এ ডগ সমুদ্র একটা কুকুরের মতো, লাইজ অন দ্য স্যান্ডি শোর মানে বালুকাময় তীরে শুয়ে পড়ে, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ তার মাথাটা তার থাবার মধ্যে রেখে। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডাজ দ্য সি বিকাম কোয়াইট অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার। হোয়াই মানে কেন, ডাজ দ্য সি বিকাম কোয়াইট সমুদ্র শান্ত হয়ে যায়, অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার বছরের একটা নির্দিষ্ট সময়ে। কেন সমুদ্র বছরের একটা নির্দিষ্ট সময়ে শান্ত হয়ে যায়। দ্য সি বিকামস কোয়াইট অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার বিকজ নো ভায়োলেন্ট স্টর্ম ব্লোজ ওভার দ্য সি ডিউরিং দিস টাইম। দ্য সি বিকামস কোয়াইট সমুদ্র শান্ত হয়ে যায় অ্যাট এ সার্টেন টাইম অফ দ্য ইয়ার বছরের একটা নির্দিষ্ট সময়ে, বিকজ কারণ, নো ভায়োলেন্ট স্টর্ম ব্লোজ কারণ কোনো তীব্র ঝড় বয় না, ওভার দ্য সি সমুদ্রের ওপর দিয়ে, ডিউরিং দিস টাইম এই সময়ে।
সমুদ্র বছরের একটা নির্দিষ্ট সময়ে শান্ত হয়ে যায়, কারণ এই সময়ে সমুদ্রের ওপর দিয়ে কোনো তীব্র ঝড় বয় না। অ্যাক্টিভিটি 4, fill in the following chart with information from the text. fill in the following chart, নিচের তালিকাটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। দেখো দুটো কলাম আছে, একদিকে আছে অ্যাকশান আর একদিকে আছে ডান বাই হুম। অ্যাকশান মানে কাজ আর ডান বাই হুম মানে কার দ্বারা করা হয়েছে। অ্যাকশানের দিকে সবগুলো দেওয়া আছে, সেই কাজগুলি কে করেছে সেটা ডান বাই হুমের দিকে লিখতে হবে। তো প্রথমে আছে লিক্স হিজ গ্রিজি পজ, তার পিচ্ছিল থাবাগুলোকে চাটে। কে চাটে আমরা জানি, এখানে অ্যান্সার হবে দ্য সি, সমুদ্র। 2, রোরস মানে গর্জন করে। কে গর্জন করে? দ্য নাইট উইন্ড, রাতের বাতাস। 3, রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, রক্স মানে আন্দোলিত হয় ইন দ্য স্টর্মি ক্লাউড, ঝোড়ো মেঘে। কে ঝোড়ো মেঘে আন্দোলিত হয় আমরা জানি, এটা হবে দ্য মুন মানে চাঁদ। 4, স্টপ দেয়ার টিউন, তাদের সুর থামিয়ে দেয়। কারা তাদের সুর থামিয়ে দেয়? অ্যান্সার হবে দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বালিয়াড়ির ওপরের ঘাসেরা। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক, সমুদ্রকে কেমন দেখায়? দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ হুইচ ইজ জায়ান্ট অ্যান্ড গ্রে। দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ, সমুদ্রকে একটা ক্ষুধার্ত কুকুরের মতো দেখায়। হুইচ ইজ জায়ান্ট অ্যান্ড গ্রে, যেটা দৈত্যাকার এবং ধূসর। বি, হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, কে ঝোড়ো মেঘে আন্দোলিত হয়? দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, চাঁদ ঝোড়ো মেঘে আন্দোলিত হয়। সি, হোয়ার ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ। হোয়ার মানে কোথায়, ডাজ দ্য সি শেক সমুদ্র ঝাঁকায়, অ্যাট হিজ ওয়েট সাইডস তার ভেজা দিকগুলোকে, লাইক এ ডগ একটা কুকুরের মতো। সমুদ্র কোথায় তার ভেজা দিকগুলোকে একটা কুকুরের মতো ঝাঁকায়? দ্য সি শেকস অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ ওভার দ্য ক্লিপস। দ্য সি শেকস মানে সমুদ্র ঝাঁকায় অ্যাট হিজ ওয়েট সাইডস তার ভেজা দিকগুলিকে, লাইক এ ডগ একটা কুকুরের মতো, ওভার দ্য ক্লিপস মানে খাড়া পাথরের ওপর। ডি, হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন। হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ, কেমনভাবে বালিয়াড়ির ওপর ঘাসেরা আচরণ করে ইন মে অর জুন, মে অথবা জুন মাসে। ইন মে অর জুন, মে অথবা জুন মাসে দ্য গ্রাসেস অন দ্য ডিউন, বালিয়াড়ের ওপরের ঘাসেরা ডু নট প্লে দেয়ার রিডি টিউন, তাদের তীক্ষ্ণ সুর বাজায় না। অ্যাক্টিভিটি 6A, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস, ইনফিনিটিভসগুলিকে নিচে দাগ দাও ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিতে। তো প্রথমে জানতে হবে ইনফিনিটিভ কী। ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু থাকলে তাকে বলা হয় ইনফিনিটিভ, অর্থাৎ টু যুক্ত ভার্বগুলিকে বলা হয় ইনফিনিটিভ। তো 1 নম্বর দেখো কি আছে, টু লাই ইজ এ সিন। এখানে লাই একটা ভার্ব আর তার আগে টু আছে, তাহলে টু লাই হলো ইনফিনিটিভ। 2 নম্বর, আই এম সরি টু ডিস্টার্ব ইউ এগেইন। এখানে ডিস্টার্ব একটা ভার্ব, তার আগে এখন টু আছে, তাহলে টু ডিস্টার্ব এটা হলো ইনফিনিটিভ। 3, হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস। এখানে টু যুক্ত ভার্ব কোনটা? টু রিটায়ার, এটা হলো ইনফিনিটিভ। 4, টু ইট ইজ হিউম্যান। এখানে দেখো ইট হলো ভার্ব, তার আগে টু আছে, অর্থাৎ টু ইট হলো ইনফিনিটিভ। অ্যাক্টিভিটি 6B, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পড়ো। আইডেন্টিফাই মানে চিহ্নিত করো দ্য নাউন ফ্রেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজেস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস। নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজগুলিকে চিহ্নিত করো অ্যান্ড ফিল ইন দ্য চার্ট, এবং তালিকাটি সম্পূর্ণ করো গিভেন বিলো, যেটা নিচে দেওয়া হয়েছে। তো এখানে দেখো 4টে সেন্টেন্স আছে, এর মধ্যে আমাদের প্রথমে ফ্রেজগুলোকে খুঁজে বের করতে হবে, তারপর কোনটা কোন ফ্রেজ সেটা সেই ঘরে লিখতে হবে। নিচে দেখো একটা বক্স দেওয়া আছে,
সেখানে 3টে কলাম আছে। প্রথমে আছে নাউন ফ্রেজ, তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর অ্যাডভার্ব ফ্রেজ। 1 নম্বর দেখো, ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ নান। এখানে দেখো ফুড অ্যান্ড শেল্টার এটা হলো ফ্রেজ। এবার সি হ্যাজ নান মানে কি, তার কিছুই নেই। যদি আমি প্রশ্ন করি তার কি নেই, তাহলে উত্তর কী আসবে? ফুড অ্যান্ড শেল্টার, খাবার এবং আশ্রয়। তাহলে ফুড অ্যান্ড শেল্টার এটা অবজেক্ট হিসেবে কাজ করছে, আর আমরা জানি অবজেক্ট হিসেবে কোন ফ্রেজ কাজ করে? নাউন ফ্রেজ। তাহলে এটা হলো নাউন ফ্রেজ। 2, হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার। হার ভয়েস মানে তার কণ্ঠস্বর, ইজ প্লিজিং টু দ্য ইয়ার মানে কানের পক্ষে আরামদায়ক। তাহলে এখানে প্লিজিং টু দ্য ইয়ার, এখানে ইজ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে প্লিজিং টু দ্য ইয়ার এই যে ফ্রেজটি আছে সেটা নাউন ফ্রেজ। 3, মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়। মৃণাল হলো একটা ছেলের কাছে একটা রত্ন। তাহলে এখানে ফ্রেজ হলো জুয়েল অফ এ বয়। এখানে দেখো জুয়েল অফ এ বয় এই যে ফ্রেজটা সেটা মৃণালকে ডিসক্রাইব করছে। মৃণাল কেমন? জুয়েল অফ এ বয়, একটা বালকের কাছে একটা রত্ন। তাহলে জুয়েল অফ এ বয় এটা যেহেতু মৃণালকে ডিসক্রাইব করছে, আর আমরা জানি কি নাউনকে কে ডিসক্রাইব করে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। 4, ফিল ইয়োর সেলফ অ্যাট হোম। ফিল ইয়োর সেলফ মানে নিজেকে অনুভব করো, অ্যাট হোম বাড়িতে, মানে তুমি বাড়িতে আছো এরকম অনুভব করো। এখানে ফ্রেজ হলো অ্যাট হোম। তাহলে অ্যাট হোম মানে কি? বাড়িতে। এটা একটা জায়গা বোঝাচ্ছে, আর জায়গা বোঝালে আমরা জানি সেটা অ্যাডভার্ব হয়। তাহলে এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাক্টিভিটি 6C, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিকে পড়ো। আইডেন্টিফাই মানে চিহ্নিত করো দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান বাক্যাংশ এটা, সেটাকে চিহ্নিত করো। অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ এবং অপ্রধান বাক্যাংশ এটা, সেটাকেও চিহ্নিত করো। অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো এবং নিচের দেওয়া তালিকাটি সম্পূর্ণ করো। অর্থাৎ এখানে দেখো 4টে বাক্য দেওয়া রয়েছে। এই বাক্যগুলির মধ্যে যেগুলো প্রিন্সিপাল ক্লজ সেগুলোকে আইডেন্টিফাই করে মেন ক্লজের দিকে লিখতে হবে, আর যেগুলো ডিপেন্ডেন্ট ক্লজ সেগুলো ডিপেন্ডেন্ট ক্লজের দিকে লিখতে হবে। তো 1 নম্বরটা দেখো, আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। এই বাক্যে দুটো অংশ আছে। প্রথম অংশ আই নো এ ম্যান, আর একটা অংশ হলো হু ইজ এ ডক্টর। তাহলে আই নো এ ম্যান আমি একটা মানুষকে জানি, এইটুকু অংশের মাধ্যমে আমরা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছি। তাহলে এই অংশটা হলো মেন ক্লজ। আর হু ইজ এ ডক্টর যিনি একজন চিকিৎসক, এইটুকু অংশের মাধ্যমে কিন্তু আমরা পুরোপুরি অর্থটা প্রকাশ করতে পারছি না। তাহলে এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। 2, টেল মি হু ওপেন্ড দ্য ডোর। এই বাক্যে টেল মি এইটুকু একটা অংশ, আর হু ওপেন্ড দ্য ডোর এটা একটা অংশ। টেল মি মানে আমাকে বলো, এইটুকু অংশের মাধ্যমে আমরা একটা অর্থ প্রকাশ করতে পারছি, একটা মনের ভাব প্রকাশ করতে পারছি। তাহলে এটা হলো মেন ক্লজ। আর হু ওপেন্ড দ্য ডোর যে দরজাটা খুলেছিল, এই অংশটার মাধ্যমে আমরা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছি না। তাহলে এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এই অংশটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের ওপর নির্ভরশীল। 3, সি ইজ দ্য গার্ল হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস। এই বাক্যে সি ইজ দ্য গার্ল এটা একটা অংশ, আর হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস এটা একটা অংশ। সি ইজ দ্য গার্ল সে হলো মেয়েটি, এই অংশটার মাধ্যমে আমরা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছি। তাহলে এটা হলো মেন ক্লজ। আর হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস মানে যে সর্বদা তার বন্ধুদের যত্ন নেয়, এই অংশটার মাধ্যমে আমরা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছি না। তাহলে এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। 4 নম্বর বাক্যে উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেইনস। এই বাক্যে উই শ্যাল স্টে অ্যাট হোম এটা একটা অংশ, আর ইফ ইট রেইনস এটা একটা অংশ। উই শ্যাল স্টে অ্যাট হোম মানে আমরা বাড়িতে থাকবো, এই অংশটার মাধ্যমে আমরা অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছি। তাহলে এটা হলো মেন ক্লজ। আর ইফ ইট রেইনস মানে যদি বৃষ্টি হয়, এইটুকু অংশের মাধ্যমে আমরা পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারছি না। তাহলে এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।